আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ভিডিও নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ নাটোর এর বার্ষিক পরীক্ষা 2024 এর রসায়ন প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন নিয়ে। এখানে প্রথম প্রশ্নটি বলা হয়েছে, ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে কোন বর্ণালী রেখা সিরিজ পাওয়া যায়। এটার জন্য অ্যান্সার হবে হলো প্যাশ্চেন সিরিজ। আমরা জানি ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ফিরে আসে তাহলে আমরা যেটা পাবো সেটা হলো কি লিমেন বা লাইমেন সিরিজ। দ্বিতীয় নম্বর কক্ষপথে যদি ফিরে আসে তাহলে পাবো হলো আমরা বামার সিরিজ। আর যদি তৃতীয় নম্বরে ফিরে আসে তাহলে সেটা পাবো প্যাশ্চেন সিরিজ। 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটা হলো আববাও নীতি অনুসারে হবে। এখানে আমাদের সূত্র আমরা জানি n+l এইটা। তো যদি s অরবিটাল হয় তাহলে সেই ক্ষেত্রে l এর মান হবে 1, দ্বিতীয় অরবিটাল হয় আর s অরবিটাল হয় তার জন্য 3। আমরা একটু এই জায়গায় দেখি, এখানে l এর মান কত 6, p অরবিটালের জন্য কত 1, তাহলে কত হচ্ছে এটার জন্য হচ্ছে। এইটার জন্য যদি আমরা হিসেব করি n+l নীতি অনুসারে তাহলে এইটার জন্য হয় হলো 5, আর ডি অরবিটালের জন্য সেটা হবে 2, তার মানে এটার জন্য 7। আর এটার জন্য যদি হয় তার মানে কি 4, এফ এর জন্য মান হবে হলো 3, তার মানে এটার জন্য কত 7, আর এটার জন্য সবগুলোর জন্য 7। যদি সবগুলোর জন্য এই n+l এর মান যদি একই হয় তখন আমাদের দেখতে হবে যে কক্ষপথ কোনটা সবচেয়ে নিম্ন কক্ষপথে ইলেকট্রন গুলো সর্বপ্রথম প্রবেশ করবে। তাহলে সেই জায়গাগুলোতে এটার মধ্যে এটার কক্ষপথ এটা হলো 6 নম্বর কক্ষপথ, এটা হলো কি 5 নম্বর কক্ষপথ, আর এইটা হলো 4 নম্বর কক্ষপথ। তাহলে কোনটিতে ইলেকট্রন প্রবেশ করবে আগে, তাহলে ইলেকট্রন প্রবেশ করবে এই গ নম্বর অপশনে যেটা আছে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কোনটি শিখা পরীক্ষা দেয় না? আমরা জানি যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না। বেরিলিয়ামের আকার ছোট হওয়ার কারণে বুনসেন বার্নারে যে তাপ থাকে এই তাপে একটি ইলেকট্রনকে অপসারণ হয়ে যায়, যার কারণে এরা শিখা পরীক্ষা অপসারণ করে না। কোনটি অপোলার দাবক? এগুলো এটা পোলার ধাতু রূপান্তর, এটাও ধাতু রূপান্তর অপোলার দাবক। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখবো। এখানে একটি সমীকরণ দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে যে ডেল এস এর মান প্লাস, মানে তাপহারী বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটির জন্য চাপের প্রভাব হবে কিনা। চাপের প্রভাব হওয়ার জন্য বিক্রিয়ক উৎপাদ সবগুলো কি গ্যাসীয় হতে হবে এবং বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা হবে অসমান হতে হবে। এখানে বিক্রিয়কের মোল সংখ্যা 2, এখানে বিক্রিয়কের মোল সংখ্যা 2, সুতরাং এটাতে চাপের প্রভাব হবে না। এটা যেহেতু তাপহারী একটি বিক্রিয়া সুতরাং এইটার ক্ষেত্রে তাপমাত্রা প্রভাব থাকবে। এবং আরেকটা কথা বলা হচ্ছে প্রভাবকের ভূমিকা বিদ্যমান, আমাদের এটা বুঝতে রাখেন, সুতরাং এখানে প্রভাবকের কোন ভূমিকা থাকবে। সুতরাং আমাদের অ্যান্সার হবে যে খ নাম্বার। এখানে বলা হয়েছে যে যৌগ দেওয়া আছে, এই যৌগটার মধ্যে কি কি বন্ধন আছে। এই যৌগটার মধ্যে 3 ধরনের বন্ধনই আছে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এইটা হলো প্রথমে এই ফসফিন, এই ফসফিনের সাথে হাইড্রোজেন, এই ফসফরার মধ্যে লঞ্চের এই লঞ্চের ইলেকট্রন এই দিয়ে সে একটা হাইড্রোজেনকে তুললো, তখন তৈরি হলো কি এটা হলো ফসফোনিয়াম আয়ন। এটা হলো ধনাত্মক প্রান্ত, আর এই ধনাত্মক প্রান্তের সাথে সে একটা ক্লোরাইডকে একটা হলো সংযোজী বন্ধন, একটা হলো সন্নিবেশ বন্ধন, আর একটা হলো আয়নিক বন্ধন। অ্যান্সার হবে হলো ঘ। 5 নম্বরের প্রশ্নের ভিতরে বলা হয়েছে কোনটিতে পোলারায়ন বেশি ঘটবে। তো আমরা জানি ফাজানের নীতি অনুসারে ক্যাটনের আকার ছোট হলে অ্যানয়নের আকার যদি বড় হয়, চার্জ ঘনত্ব যদি বেশি হয় তাহলে তাদের পোলারায়ন বেশি হয়। এই জায়গাতে যেটা আছে সেটা হলো কি ম্যাগনেসিয়াম 2+, এটার ক্ষেত্রে আছে বেরিলিয়াম 2+, এটার ক্ষেত্রে সোডিয়াম প্লাস, আর এটার ক্ষেত্রে লিথিয়াম প্লাস। তাহলে আমাদের যদি আকারগুলো দেখি তাহলে বেরিলিয়ামের আকারটা হলো কি সবচেয়ে ছোট, যার কারণে এর পোলারায়ন বেশি বড়। অ্যান্সার হবে হলো বেরিলিয়াম ক্লোরাইড। 8 নং প্রশ্নে বলা হয়েছে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কি কি উপায়ে। তো আমরা জানি যে ভিনেগার জারণ ক্রিয়ার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে না, সুতরাং এটা হবে না।
আর যেগুলো আছে হলো খাদ্যের পিএইচ কমানোর মাধ্যমে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে, খাদ্যের ব্যাকটেরিয়া এবং ইস্টের বিরুদ্ধে প্রতিরোধ করেও খাদ্য সংরক্ষণ করে। সুতরাং অ্যান্সার হবে হলো 2 আর 3, যেটা আছে গ নম্বরে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে পটাশিয়াম ফেরোসানের দ্রবণ দ্বারা কোন আয়নটি শনাক্তকরণ করা হয়। আমরা জানি যে কপার আয়ন, এটা হলো জিঙ্ক আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, এগুলো শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় পটাশিয়াম ফেরোসাইনের। সুতরাং অ্যান্সার হবে হলো ঘ। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা বিকারক দিয়ে কোনো কোনো আয়ন শনাক্তকরণ করা হয়েছে এবং সেইটাতে সাদা অধক্ষেপ পড়েছে এবং তার মধ্যে HCl যোগ করার ফলে এই অধক্ষেপটা অদ্রবণীয় আছে। আমরা জানি কার্বনেট, এই কার্বনেট আয়নের মধ্যে যদি আমরা এই বেরিয়াম নাইট্রেট যোগ করি তাহলে, এবং সালফেট আয়নের মধ্যেও যদি আমরা বেরিয়াম নাইট্রেট যোগ করি, তাহলে দুইটার ক্ষেত্রে কি সাদা অধক্ষেপ পড়ে। কিন্তু HCl এর মধ্যে যদি এর মধ্যে আমরা HCl যোগ করি, তাহলে এই কার্বনেট আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই হলো কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে উঠে যাচ্ছে এবং এই সাদা অর্ধক্ষেপটা কি হয়ে যাচ্ছে, দ্রবণীয় হয়ে যাচ্ছে। কিন্তু সালফেটের ক্ষেত্রে HCl যোগ করলে এই সাদা অর্ধক্ষেপটা থেকে যাবে। সুতরাং অ্যান্সার হবে হলো ঘ। হ্যাঁ হলো। আমরা আমরা আরো একটি প্রশ্ন দেখবো। এখানে বলা হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে, এই দুইটার মধ্যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধিক সমযোজী। আমরা জানি ফাজানের নীতি অনুসারে যে এইটার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম এইটার ক্ষেত্রে 3+। অ্যালুমিনিয়ামের আকারটা ছোট এবং তার এই কাজগুলোতে বেশি হওয়ার কারণে এই দুইটার মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা হয় সমযোজী প্রকৃতির। সুতরাং এটা হবে, এবং এখানে বলা হয়েছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের গলনাঙ্ক কম। এই দুইটার মধ্যে এখানে বলা হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের গলনাঙ্ক কম। সুতরাং এই দুইটার মধ্যে যেটা হলো সমযোজী প্রবণতা বেশি, সেটি হচ্ছে যে তার গলনাঙ্ক এবং সূর্যাঙ্ক কম হয়। সুতরাং এটা হবে না। এখন এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, এটাও ঠিক আছে। সুতরাং আমাদের অ্যান্সার হবে 1 আর 3, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। বাফার দোকানের কৌশলের সাথে সম্পর্কিত নিচের কোনটি? বাফার দোকানের সাথে সম্পর্কের সাথে যেটা হয় সেটা হলো কি লাসাকিনের নীতি, এটা হলো সম্পর্কযুক্ত। একটি দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, ওই দ্রবণের পিএইচ এর মানটা, এখানে হলো পিটা ছোট হাতের আর এইচ কিন্তু বড় হাতের হবে, এটা হলো পিএইচ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমাদের ফার্স্টে হলো পিওএইচ জন্য এটা যেটা হয় সেটা হলো মাইনাস লগ, যেহেতু হাইড্রোক্সিল আয়নের মানটা এখানে দেওয়া আছে, সুতরাং হলো কি মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের মানটা বসে দিব 3.5 গুণিতক 10 ইনভার্স কত, এটা হলো কি 4। যদি আমরা এই মানগুলো ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা এরকম একটা মান পাবো, সেটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে যদি বসাই তার মানে কি ক্যালকুলেটর বসবে 4.5। এইটার ক্ষেত্রে পিএইচ এর বের করার কথা বলছি। আমরা একটা সূত্র জানি যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত, 14। তাহলে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ ইকুয়াল টু এই 14 মাইনাস 3.45। যদি আমরা এইখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের জায়গাতে মান আসে, এটা হলো 10.54। অ্যান্সার হবে এই খনা। এবার আমরা আরো একটি প্রশ্ন দেব, ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত? আমরা জানি 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ ভিনেগার বলা হয়। সুতরাং অ্যান্সার হবে হলো ঘ নাম্বার। আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটা? আমরা তার সূত্র জানি, সেটা হলো বি আ স রো অ লা। এখন এখানে বলা হয়েছে যে এইটার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যটা কম। আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট, তার মানে আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট, সেটা হলো কি, এটা হলো নীল। সুতরাং অ্যান্সার হবে হলো ক। এখানে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়া দেওয়া আছে এবং এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক বের করতে হলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি,
ডেল এন এর মান আমরা জানি যে কে পি ইকুয়াল টু কত, কে সি তারপরটা কি আর টি, এই জায়গায় হলো ডেল এন। ডেল এর মানটা বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা মূল সংখ্যাটা একটু বের নেব, ডেল এন এর মান অর্থাৎ মূল সংখ্যাটা, এটা হলো সামগ্রিক মূল সংখ্যাটা বের করবো। সেটা হচ্ছে এখানে আছে প্লাস হাফ আর 3/2, এইটার ক্ষেত্রে আচ্ছা মাইনাস কত 1। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হলো 2, আর এখানে আসে কত, এই জায়গাতে আসে হলো 4। যদি আমরা একবারই বসিয়ে দিই এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে 4 আসে, তাহলে এটার ক্ষেত্রে -1, এটা কেটে দিলাম। তাহলে এখানে কত হলো, এটা হলো 2 আর মাইনাস যদি 1, তার মানে এখানে আসবে 2 - 1 = 1, যেটা হবে আমাদের অ্যান্সার আসবে হলো খ নাম্বার। খ নাম্বার অ্যান্সার সঠিক অ্যান্সার। এখানে 17 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে যে আমাদের উদ্দীপকটি যেটি দেওয়া ছিল, তার মানে এ বি, এটা হলো 3 ইকুয়াল টু এই উভয়মুখী একটা চিহ্ন, তারপরে দেওয়া আছে হাফ এ 2, তারপরে 3/2, এটার ক্ষেত্রে কি বি 2। এই প্রশ্নটা দেওয়া আছে, আর এই জায়গায় দেওয়া আছে হলো মাইনাস। মাইনাস তাপ মানে এখানে বোঝানো হচ্ছে তাপ হারি প্রক্রিয়া। তাহলে এইবার আমরা একটু খেয়াল করি, এখানে তাপ হারি প্রক্রিয়ার জন্য আমরা এই ভ্যান হপের সূত্রের সাহায্যে আমরা জানি, এরকম আমরা একটা রেখা পাই, সেটা হলো কি লগ, এটা হলো কেপি 1/টি, এরকম একটা রেখা। এবং এটার ক্ষেত্রে হারের ক্ষেত্রে আমরা একটু হেলানো একটা এরকম ভাবে একটা রেখা পাবো। এই জায়গায় যদি 1/টি এর পরিমাণ যদি আমরা বাড়াই, তাহলে এই কেপির পরিমাণ কি হচ্ছে আস্তে আস্তে এই জায়গা থেকে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে অর্থাৎ হ্রাস পাচ্ছে। তার মানে 1/টি এর পরিমাণ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে এটা হবে। এবার বলা হয়েছে চাপ বৃদ্ধি করলে এই AB3 এর মান বৃদ্ধি পাবে। চাপ বৃদ্ধির ক্ষেত্রে আমরা যদি মূল সংখ্যাটাকে একটু খেয়াল করি, এই পাশে মূল সংখ্যা কত আছে, পাশে আছে 1, আর এই পাশে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সেটা হতে আছে 2। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে আমরা জানি যে যদি এই বিক্রিয়কের মোল সংখ্যাটা যদি কম হয় এবং উৎপাদের মোল সংখ্যা যদি এইটার ক্ষেত্রে কি হয় বেশি হয়, যদি আমরা চাপটা এইটার ক্ষেত্রে বাড়িয়ে দিই, চাপটা এই ক্ষেত্রে বাড়িয়ে দিলে রাশ-আপেক্ষিকের নীতি অনুসারে এই চাপটাকে প্রশমিত করার জন্য এর সাম্য অবস্থা কোন দিকে যাবে, বাম দিকে যাবে। সাম্য অবস্থা যদি বাম দিকে যায় তাহলে উৎপাদের পরিমাণ এটার ক্ষেত্রে উৎপাদের পরিমাণ কি হবে, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং চাপ বৃদ্ধি করলে AB3 এর ঘনমাত্রা কি হবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং এটা হবে। এবং তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থা ডান দিকে যাবে। যেহেতু এটা একটা তাপ হারি, যেহেতু মাইনাস তাপ আছে, সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যের অবস্থা কোন দিকে, ডান দিকে সরে যাবে। সুতরাং এই তিনটাই হবে। এবং এই যে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে যে A3B2 এর দ্রাব্যতা S, তাহলে কেএস এর মানটা কত। আমরা একটা সূত্র জানি, KSE ইকুয়াল টু x এর উপরে x, y এর উপরে y, আর s এর উপরে x প্লাস y। তাহলে এইটার ক্ষেত্রে এখানে কত আছে 3, তার মানে 3 এর উপরে 3, 2 এর উপরে 2, আর s এর উপরে 3 প্লাস 2। তার মানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে আর কত 5। অ্যান্সার হবে হলো ঘ নাম্বার। কুইক ভিনেগার পদ্ধতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক হিসেবে ব্যবহৃত হয় কি, অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেট ব্যবহৃত হয়। এখানে দেওয়া আছে খ নাম্বার অ্যান্সার হবে 1% HCl দ্রবণের পিএইচটা কত বলছে। আমাদের পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা নির্ণয়ের একটা সূত্র আমরা পড়েছিলাম 10x/m। এই x মানে বোঝাচ্ছে পার্সেন্টেজ, মানে 10 গুণিত কত 1, আর m হলো যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড সুতরাং 36.5। যদি আমরা এইটা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটাকে যদি আমরা লগ, এই জায়গায় যে মানটা পাবো এই মানটা যদি আমরা এই পিএইচ ইকুয়াল টু কত মাইনাস লগ, এটা হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সার হবে সেই অ্যান্সারটা হবে হলো ক নাম্বার। এবার আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে 21 নম্বরে, বলা হয়েছে যে একটা যৌগ দেওয়া আছে, এর মধ্যে কি কি বন্ধন আছে। আমরা একটু খেয়াল করি, এটা নাইট্রোজেন। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন আছে। এই 3টা ইলেকট্রন দিয়ে সে 3টা হাইড্রোজেনের সাথে কি করবে, সমযোজী বন্ধন তৈরি করবে। এবার
বোরন, এই বোরন সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, এবং এই 3টা ইলেকট্রন দিয়ে সে 3টা ফ্লোরিনের সাথে এই সমযোজী বন্ধন তৈরি করবে। এখন আমরা জানি নাইট্রোজেনের মধ্যে লন পেয়ার ইলেকট্রন আছে, এই লন পেয়ার ইলেকট্রন দিয়ে সে একটা এই বোরনের সাথে কি করবে, শনিবের বন্ধন গঠন করবে। তাহলে এখানে এই চিহ্ন দ্বারা যেটা দেওয়া হয়েছে সেটা হলো কি সমযোজী, সমযোজী বন্ধন দেওয়া আছে, এবং তীর চিহ্ন দিয়ে যেটা দেওয়া আছে সেটা হলো কি সন্নিবেশ, সন্নিবেশ বন্ধন। তাহলে এখানে কয় ধরনের বন্ধন, একটা হলো সমযোজী বন্ধন, একটা হলো সন্নিবেশ বন্ধন। সুতরাং অ্যান্সার হবে হলো এই খন। এখানে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি অক্সালিক অ্যাসিডের দ্রবণের রিডক্স বিক্রিয়া কোনটি অটোপ্রভাবক হিসেবে কাজ করবে। অটোপ্রভাবক হিসেবে এই বিক্রিয়া যদি আমরা ঘটাই, তাহলে আমাদের যে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়, এই ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে যে ম্যাঙ্গানিজ আয়নটা আছে, সে উৎপাদ থাকলেও এই বিক্রিয়ার ক্ষেত্রে সে প্রভাবক হিসেবে কাজ করে, যার কারণে অ্যান্সার হবে হলো কি খ নাম্বার অ্যান্সার। এখানে 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে 70°C তাপমাত্রা ফসফরাস পেন্টাক্লোরাইডের 25% বিয়োজনের ফলে মোট চাপ 1.75 অ্যাটম হলে কেপির পরিমাণটা কত। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করব এই প্রশ্নের আসলে এই জায়গাতে যদি আমাদের 15% দেই, তাহলে আমাদের আসলে অ্যান্সারটা মিলে, তখন আমাদের অ্যান্সারটা আসবে হলো এইটা। আমাদের একটু খেয়াল করবো আমরা, যে হলো কেপি এগুলো আমাদের একটা সূত্র আছে, 4 α² ইন্টু পি 1 - α²। এখন বিয়োজনের পরিমাণ যেটা আছে, এটা যদি 15% ধরি, তাহলে এটার ক্ষেত্রে আমাদের এখানে আসে হলো 4 গুণিতক পার্সেন্টেজ 0.15, তার উপর হলো স্কোয়ার, পরিমাণটা 1.75, আর 1 মাইনাস এটার ক্ষেত্রে 0.15, তার উপর যদি স্কোয়ার, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এর মান আসে 0.166, এটার ক্ষেত্রে 7 অ্যাটম, এরকম আসে। আনসার হবে হলো কি খ নম্বর। যদি এইটা ধরে করি তাহলে আমাদের আসলে অ্যান্সারটা আসে না। এইবার আমরা একটু খেয়াল করব যে আমাদের আরেকটি প্রশ্ন দেওয়া আছে, বলা হচ্ছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে পিএইচ এর পরিমাণ। এটা আসলে ক্ষার যেহেতু, সুতরাং এইটার জন্য তার পিএইচ এর পরিমাণটা হলো, এইটার জন্য তার পিএইচ এর মানটা খেতে হবে। পিএইচ এর মানটা হলো 7-এর চাইতে, এই পিএইচ এর মানটা 7-এর চাইতে কি হবে, বেশি হবে। সুতরাং এই জায়গাতে অ্যান্সার আসবে হলো যে ক নাম্বার অ্যান্সার। তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধির কারণটা কি। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন এই এই বিক্রিয়কের ওই অণুগুলোর মধ্যে সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পায়, সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। সুতরাং অ্যান্সার হবে হলো খ নাম্বার। আশা করছি তুমি এই 25টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো। তখন আমার এই ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।